জাতীয় সংসদ নির্বাচন এখন প্রায় দুয়ারে, আর মাত্র বলতে গেলে 2 মাসও নাই জাতীয় সংসদ নির্বাচনের। কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট বাঁধার খেলা কিন্তু ভীষণভাবে শুরু হয়ে গেছে। আমরা দেখছি যে এ পর্যন্ত 5টি জোট তৈরি হয়ে গেছে। আরও কটি হবে বা কটা হতে পারে সে সম্পর্কে আমরা আগাম কিছু বলতে পারি না। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো আমি যে কথাটা বলছিলাম যে এই নির্বাচনের আগে আগে একটা জোটের খেলা শুরু হয়েছে, জোট বাঁধার খেলা। তা এখন কি তাহলে দলগত নির্বাচন নয়, আগামী নির্বাচন কি জোটবদ্ধ নির্বাচন হতে চলেছে? আমাদের এখানে জোটের রাজনীতির ইতিহাস কিন্তু দীর্ঘ। 1954 সালে যখন মুসলিম লীগের সঙ্গে বিরোধী দল পারছিল না, সবাই একত্র হয়ে মুসলিম লীগের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে। 70-এ এখানে ঠিক জোটের রাজনীতি হয়নি, জোটগতভাবে নির্বাচন করেনি। তখন আওয়ামী লীগ অপ্রতিদ্বন্দ্বী ছিল এবং তারা নিরঙ্কুশ জয় পেয়েছে, যেই নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তুলেছিল। ফলাফল পাকিস্তানি শাসক গোষ্ঠী মানচাল করার কারণে 73 সালে বিরোধী দল, তখন যে বিরোধী দল ছিল জাসদ, ভাসানী নায়েব, অন্যান্য জোট করার চেষ্টা করেছিল, কিন্তু জোট হালে পানি পায়নি। আমরা দেখলাম যে এরপরে যে নির্বাচন হলো 79 সালে, সেই নির্বাচনে বিএনপি একটা জোট করেছিল, জাতীয়তাবাদী ফ্রন্ট। আর সেটিও কেউ ছিল, শেষ পর্যন্ত কেউ ছিল না। কিন্তু বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, এবং একক না, 2/3 আসনেরও বেশি আসন পায়। পরবর্তীকালে যে নির্বাচন হয় 86 সালে, সেখানে জোটগত নির্বাচন হয়নি। বিএনপি সেই নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগ, জামাত ইসলামী সহ অনেক দল নির্বাচনে অংশ নিল, কিন্তু ওই নির্বাচনে প্রথম যেটি বলা হয় যে ফলাফল কারচুপি, যে মানুষ ভোট দিয়েছে এক দলকে, ফল ছিনতাই করে নিয়েছে অন্য দল, এরকম আছে। 91 এক ধরনের ঠিক আনুষ্ঠানিক জোট হয়নি, অনানুষ্ঠানিক বলা হয় যে সেটা হচ্ছে বিএনপির সঙ্গে জামাত ইসলামের, এবং বিএনপি সেই নির্বাচনে জয়ী হয়। আওয়ামী লীগ এবং তার সহযোগী আওয়ামী লীগ জোট করেছিল কয়েকটি দলের সাথে আসন সমঝোতা, কিন্তু সেখানে আওয়ামী লীগ জয়ী হতে পারেনি। এরপরেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চেতনা আসলো যে জয়ী হতে হলে জোট করতে হবে। আমরা সেটা তার প্রকৃষ্ট উদাহরণ 2001 সালে এবং 2008 সালে দেখা গেল যে 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট, 4 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হলো। আবার 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিপুল ভোটে জয়ী হলো। এর পরের নির্বাচনগুলো তো একতরফা হয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। এখন যে নির্বাচন হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে, সেই নির্বাচনের চেহারাটা কী হবে? জোট করার অর্থ হচ্ছে যে রাজনৈতিক দলগুলো, কোনো দলই নিজের প্রতি এরকম ভরসা রাখতে পারছে না যে তারা এককভাবে বিজয়ী হবে। এ কারণে অথবা প্রতিপক্ষকে দুর্বল করার জন্য, নিজের শক্তি বাড়ানোর জন্যই তারা জোট করছে। আবার প্রতিপক্ষও আরেকটা জোট করেছে। সামনের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখলাম যে 5টি জোটের প্রক্রিয়া শুরু হয়েছে। এখন এটাই জোটগতভাবে জোট আনুষ্ঠানিক জোটে দাঁড়াবে, না আসন সমঝোতা হবে, না আবার নতুন কোনো জোট হবে, এটাই এখনও নিশ্চিত না। তবে যেটি কয়েকদিন আগেও ভাবা গিয়েছিল, এনসিপি সহ অনেক এনসিপি সহ কয়েকটি দল হয়তো বিএনপির সঙ্গেই আসন সমঝোতা করবে বা এক ধরনের জোট করবে, কিন্তু এখন মনে হচ্ছে যে বিএনপির বাইরে, বিএনপির যারা সহযোগী, তারা ঠিক ভরসা করতে পারছে না বিএনপির উপর। কারণ বিএনপির সব আসনেই তাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, সুতরাং খুব আসন ছেড়ে দিচ্ছে না। 28টি আসন ছেড়ে দিয়েছিল। এই প্রসঙ্গে আমি একটু আসি যে এখনো পর্যন্ত যে 5টি জোটের একটা অবয়ব তৈরি হয়েছে,
যে বিএনপির নেতৃত্বাধীন একটি জোট, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোট, গতকাল একটি এনসিপি, আপনার এনসিপি, রাষ্ট্র রাষ্ট্র সংস্কার সংস্কার আন্দোলন আন্দোলন এবং এবং এবি পার্টি, 3 দলের জোট। আজকে আবার একটি জাতীয় পার্টি মঞ্জু এবং জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশ মিলে একটি জোট তৈরি, এবং একটি পাশাপাশি একটা বাম জোটও আছে, গণতান্ত্রিক বাম জোট। এই আগামী নির্বাচনে কাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আপনি সমূহ সম্ভাবনা দেখছেন? সব আসনের চেহারা একরকম থাকবে না। কোন কোন আসনে ব্যক্তির ইমেজ, দলের ইমেজ কাজ করবে, আবার কোথাও জোটের ইমেজ ফল নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। আর যেটি হচ্ছে যে বিএনপি ভাবা হয়, রাজনৈতিক মহলে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে বিএনপি এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সুতরাং বিএনপি অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু বিশেষ করে 4টি ছাত্র সংসদ নির্বাচনে, 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবির যে নিরঙ্কুশ বিজয় পেয়েছে, তাতে কিন্তু এক ধরনের বিএনপির মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে তার মিত্র বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে শেষ পর্যন্ত জয় পরাজয়। এখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আসন ছেড়ে দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু যাকে আসন ছেড়ে দেব তিনি জয়ী হতে পারবেন কিনা। আগে জোটগত নির্বাচনে একটা সুবিধা ছিল যে ছোট দলগুলো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করত, অর্থাৎ অভিন্ন প্রতীকে। আর সেটি 54 সালে হয়েছে, সেটি 2018তেও হয়েছে। এবারে নির্বাচন কমিশন আরপিও বদল করেছে যে না, যে প্রার্থী যে দলের সেই দলের প্রতীক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বড় দলের বিদ্রোহী প্রার্থী বাড়ার সম্ভাবনা আছে, আর ছোট দলের যে প্রতীক, সেই প্রতীক তো ওই এলাকার কত শতাংশ ভোটার জানে ওই দল এবং প্রতীককে, এটিও একটি জটিলতা তৈরি করছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে না। সেক্ষেত্রে বিএনপির জন্য কিছুটা সমস্যা তৈরি হবে, কারণ বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে পার্থক্য হলো জামাত ইসলামী যদি ওই দলের আমিরকেও সিদ্ধান্ত নেয় যে আমির নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে না, আমির কিন্তু সেটা মেনে নেবেন, অর্থাৎ দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। বিএনপির ক্ষেত্রে এই বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সুতরাং যেখানে বিদ্রোহী প্রার্থী হবে সেখানে ত্রিমুখী লড়াই হবে। তো এইখানে জোটের যে বিষয়টা দেখা গেছে যে সবসময় আপনার বড় দলগুলো, জোটের মধ্যে বড় দলগুলো লাভবান হয়েছে, অনেক ক্ষেত্রে ছোট দলগুলো প্রায় হারিয়েই গেছে। এই জোটের বড় শরিকের মানে প্রতীক নিয়ে নির্বাচন করতে গিয়ে ছোট দলগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। তো এইবারের ইয়েতে কি আবার একই পরিস্থিতি তৈরি হবে? এবার তো তার নিজের দলের আসলে বড় মাছ আর ছোট মাছ যেমন বলা হয় না যে এক পুকুরে থাকতে পারে না, কারণ বড় মাছগুলো ছোট মাছকে খেয়ে ফেলে। বড় দলের সেই কি বলবো কর্তৃত্ববাদী বা সর্বগ্রাসী যে আচরণ, তাতে ছোট দলগুলো আলাদা অস্তিত্ব নিয়ে অনেক ক্ষেত্রেই টিকে থাকতে পারে না। কিন্তু এর বিপরীতে যে ভালো উদাহরণ সেটি হচ্ছে পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট ছিল, এবং তারা এখনও বামফ্রন্ট আছে, তারা যদিও ক্ষমতায় নেই, আর সেখানে কিন্তু মানে শরিক দলের অংশীজন যত কমই হোক অথবা প্রতিনিধিত্ব যত কমই হোক, এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা ছিল। অর্থাৎ এটি নির্ভর করে বড় দল কী ধরনের আচরণ করে। যেমন আমরা অতীতে দেখেছি যে বড় দল অন্য দলের, মানে এই ছোট দলগুলো, জোটগত দলগুলোর প্রার্থীদের নিয়েছে নিজের দলের হিসাবে, যে তুমি দলে যোগ দাও তাহলে তোমাকে প্রার্থী করা হবে। এটি হচ্ছে একটি প্রক্রিয়া। আরেকটি হচ্ছে যে ছোট দলের নেতারাও ভাবেন যদি আমি বড় দলে যাই তাহলে আরও বেশি সুবিধা পাবো। একটা সুবিধাবাদী, জোটের রাজনীতিতে একটা সুবিধাবাদী প্রবণতা তৈরি হয়, এবং সেটা আমরা গত 30-40 বছর ধরে দেখে আসছি। এখানে আপনার কাছে শেষ প্রশ্ন যেটা আসতে চাই, আপনার জাতীয় পার্টির 2 অংশ তারা মিলেমিশে আজকে একটি জোট বানিয়েছেন। এখন যদি তারা জোট, আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু দুইজনই জাতীয় পার্টির একসময় নেতা ছিলেন, যারা একসময় আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে নির্বাচনও করেছেন, তাহলে
এইখানে ক্ষমতার অংশীদারও হয়েছেন। হ্যাঁ, ক্ষমতার অংশীদারও হয়েছেন। তাহলে এক্ষেত্রে জিএম কাদেরের অংশকে তাদেরকে ব্রাত্য করে রাখা হচ্ছে কেন? এবং বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। হ্যাঁ, কি যুক্তি? এখন এখানে হচ্ছে যে এই যে সরকার কিন্তু জাতীয় পার্টির কোনো গ্রুপ সম্পর্কে কোনো অবস্থান নেয়নি এবং বলেনি। এনসিপি এবং যারা ২৪-এর ছাত্র নেতৃত্ব তারা অনেকবার মাঠে ময়দানে বলেছে যে যেহেতু এরা স্বৈরাচারের দোসর, এদেরকে জায়গা দেওয়া যাবে না। এখন জায়গা দেওয়া যাবে না, আপনি আইন যদি বলে যে জায়গা দিতে হবে বা জায়গা আপনি সংকুচিত করতে পারবেন না, আপনি বন্ধ করতে পারবেন না, তা আইন না করা পর্যন্ত তো জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে। এবং সেটি কোন নামে করবে, এখন একটি বিষয় হচ্ছে জাতীয় পার্টি তো তার প্রতীক লাঙ্গল কে পাবে, এখন এটি আবার নির্বাচন কমিশনের একটা লড়াই হবে। আর সেখানে আমরা অতীতে দেখেছি যে সরকার যে দলকে সমর্থন করে বা তারাই প্রতীক পান। এক্ষেত্রেও যদি এরকম পক্ষপাত থাকে তাহলে কিন্তু নির্বাচন হওয়ার আগেই নির্বাচন নিয়ে একটি প্রশ্ন উঠবে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন জোটে শুধু দুই জাতীয় পার্টি নয়, এর পাশাপাশি অন্য জাতীয় পার্টি এবং অন্য দলও 14 দলেরও কেউ এর সাথে যুক্ত হচ্ছে। তা সেক্ষেত্রে একটা প্রশ্ন আসবে, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করা হলো এবং আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়া থেকে বা প্রক্রিয়ার বাইরে রাখা হলো, তার যুক্তি কী? আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যে অন্যায় করেনি, একজন সাধারণ কর্মী, তার তো একজন নাগরিক হিসাবে তার তো অধিকার আছে, ভোট দেওয়ার যেমন অধিকার আছে, তার প্রতিদ্বন্দ্বিতা যদি তার সামর্থ্য থাকে, যদি নির্বাচন কমিশনের শর্ত পূরণ করে, তাহলে তার প্রতিদ্বন্দ্বিতা করারও অধিকার থাকা উচিত। আর সুতরাং এই যে নতুন জোটের কথা বললেন, সেক্ষেত্রে অনেকেই মনে করেন হয়তো তৃণমূলের আওয়ামী লীগ বা সাধারণ যারা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা এই জোটের অংশীদার হিসেবেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আওয়ামী লীগ প্রকাশ্যে এই নির্বাচনে থাকলো না, কিন্তু তার একটা পরোক্ষ ভূমিকা থাকবে, অন্যের ছাতার নিচে তার একটা ভূমিকা থাকবে। ধন্যবাদ সোহরাব হাসান। এখন এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো পর্বে।